मैं दिल्ली बोल रहा हूँ मैडी से। हेलो मैडी। एक लड़की देखी, बिल्कुल बिजली की तरह, एक चमक और मैं अपना दिल खो बैठा। যে কোনো 90s কিডের কাছে আর এই স্টেডিয়াম মানে রেনা है तेरे दिल में একটা আলাদা ইমোশন। আজকে আমাদের সেই সিনেমাটার দুটো অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা কি করেছি যে আমরা উই হ্যাভ আস্কড আ বাঞ্চ অফ পিপল এবং এটা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং কথা উঠে এসেছে, দুটো পার্সপেক্টিভ উঠে এসেছে, যেখানে একদিকে একে এক্সট্রিমলি রোম্যান্টিক নস্টালজিক হিসেবে ধরা হয়েছে, আর একদিকে এর কিছু প্রবলেম্যাটিক অ্যানোটেশন পয়েন্ট আউট করা হয়েছে। তো আজকে আমি আর আমার সাথে আছে শুভ, আমরা দুজনে মিলে চেষ্টা করবো সেইটা নিয়ে একটা ভালো টাইম কাটাবার, একটা আলোচনা করার। তো প্রথমে শুভকে আমরা ওয়েলকাম করছি। শুভ, কেমন আছিস? ভালো আছি ভাই, অনেকদিন পর লিটারেলি আমি পডকাস্টে লাইভ আসছি। সো একটা ফুল ফ্রন্টাল একটা সুন্দর ডিসকাশন হোক, বিকজ এই সিনেমাটার ব্যাপারে অনেক রকম কথা চলে এবং রাইট নাও বিকজ ইট হ্যাজ রি রিলিজ, সো সেই জন্য একটা ফ্রুটফুল ডিসকাশন হোক, সেটাই চাই। হ্যাঁ, মানে আমরা কিন্তু রি রিলিজ দেখে ঝাঁপাইনি, ঠিক আছে? আমরা অনেক দিন ধরে বেশ কিছু সিনেমা নিয়ে আমরা আলোচনা করার কথা ভাবছিলাম, তার মধ্যে আরএসটি নিয়েও একটা ছিল, বিকজ অফকোর্স ওয়াই নট। তো সেখানে আমরা হঠাৎ খবর পেলাম, শান্তনু এসে আমাদের বললো যে সিনেমাটা রিলিজ করছে আরেকবার থিয়েটারে, যেটা দেখা এখনো সময় হয়ে ওঠেনি, বাট লাইক চেষ্টা করবো, ইচ্ছে আছে দেখার। সঙ্গে আবার দিয়া মির্জা আর ম্যাডির যে ইয়েটা ভিডিও কল একটা কনফারেন্সের রিউনিয়ন টাইপের হলো, তো সেটা নিয়ে চারদিকে এখন রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে এসেছে। সো দ্যাট ওয়ার্কস আওয়ার ওয়ে। এবার আমাদের যেটা আজকে আলোচনার প্রথম সেটা হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু অনেকেই হয়তো জানে না, আবার কেউ কেউ জানেও, যে এটা কিন্তু একটা রিমেক। শুভ, রিমেকটা নিয়ে কি বলবি? তখনকার যুগে মানে রিমেক জিনিসটা সেই কিন্তু নতুন নতুন শুরু হচ্ছে বলিউডে, এই এই লেভেলের সালমান খান লেভেলের ম্যাগনেসটা তখনও শুরু হয়নি। সো প্রথম কথা হচ্ছে সিনেমাটা 2001-এ বেরিয়েছিল, যেই সময়টা না আমাদের কারোর কাছে কোনো ইন্টারনেট অ্যাক্সেস ছিল, না আমরা সেই লেভেলে সোশ্যালি অ্যাওয়্যার ছিলাম যে কোনটা রিমেক কোনটা না। মানে পেপার বা এইসবে যে ফিল্ম ম্যাগাজিন আর্টিকেলস আসতো সেখানেও, বিকজ আমি কিছু কিছু ফিল্ম ম্যাগাজিন আর্টিকেল সেই সময়টা না পড়লেও ভবিষ্যতে আমি পড়েছি, মানে সেই সময়ের ফিল্ম ম্যাগাজিন আর্টিকেলসগুলো। এবার সেখানে ওরকম রিমেক জিনিসটা মেনশন করা হতো না। সো 2001-এ যখন বেরিয়েছিল, রিমেক থিং ওয়াজ নট আ হিউজলি লাইক, এটা কোনো সোশ্যাল নর্ম ছিল না যে রিমেক করা যাবে না। যেমন বাংলা সিনেমা, অনেক বাংলা সিনেমা হিন্দিতে রিমেক হয়েছে, সো কাইন্ড অফ লাইক দ্যাট অনলি। এটা মিন্নালে বলে একটা তামিল সিনেমা, সেটা রিমেক ছিল সেই সময়, সেম ডিরেক্টর বাই দ্য সেম ডিরেক্টর। মানে আমি এখনকার দিনের আমাদের যে অডিয়েন্স আছে, আজকালকার যুগে যেরকম বিক্রম বেদাই 2 বছর আগে যেরকম রিমেক হলো বাই দ্য সেম ডিরেক্টর একই বছরের মধ্যে রিমেক করেছে সেম সিনেমাটাকে উইথ দ্য সেম অ্যাক্টর, লিড অ্যাক্টর। হ্যাঁ, তো ডিরেক্টরের ব্যাপারটা যেরকম সেরকম এটা কিন্তু আর মাধবনের হিন্দিতে মোস্ট প্রবাবলি প্রথম সিনেমা, যেমনটা তুই বলছিলি। তো আর মাধবনকে তখন কেউ খুব একটা চিনতো না, দিয়া মির্জাকে তো চিনতোই না। সৈফ আলী খান ওয়াজ লিটল বিট ফেমাস ওই খিলাড়িতে, খিলাড়ি তুয়ানারির পর থেকে। হ্যাঁ, তো মোটামুটি একটা ফ্রেশনেস ছিল এটার মধ্যে। তারপর নট টু মেনশন, সেই মুহূর্তে আমাদের টিপিক্যাল যে চকলেট বয়, সেই ইমেজটার বাইরে ছিল মাধবন, কিন্তু মানে ও কোনো অ্যাঙ্গেল থেকে আর আর চার পাঁচটি যে চকলেট বয়, যেমন সেই মুহূর্তে আমির খান কিছুটা ছিল। হ্যাঁ, আমির খান অবশ্য সেই ইমেজটা নিজে তখন জানার চেষ্টা করছে, সেই একটা ফেস যাচ্ছে। সেখানে যখন মাধবন এলো, ঠিক আছে, ইট ওয়াজ আ ভেরি ওয়েলকাম অ্যাডিশন ইন বলিউড। অ্যাবসলিউটলি, মাধবন যখন এসছিল, সো হি ব্রট ইন আ নিউ কাইন্ড অফ সেন্সিবিলিটি উইথ হিজ অ্যাক্টিং অর হিজ, লাইক কি বলি, একটা পোজ বা কি বলি, একটা পশ্চার হয় না বডি। সো মাধবন কিন্তু আমাদের বলিউড হিরো নর্মালি যেরকম হতো বরাবরই, দ্য হিরো হ্যাজ টু বি স্লিম অ্যান্ড ট্রিম অর মাস্কুলার। Madhavan, when he came with Rehna Hai Tere Dil Mein, he was, I don't know if somebody would say it as problematic or not, বাট সে কিন্তু অনেকটাই মানে একটু মোটা ধাঁচের ছিল পুরো সিনেমাটাতেই। প্লাস সে মানে একদম মানে ক্লিন শেভেন ইনফ্যাক্ট ফার্স্ট পার্ট অফ দ্য ফিল্ম তো সে একদমই ক্লিন শেভেন না, টাপোরি কাইন্ড অফ একটা রোল করছে। তার যে মুখের ভাষা সেটা খুবই স্ট্রিট, এবং সেই জিনিসটা ব্রট ইন এ নিউ কাইন্ড অফ ফ্রেশ চেঞ্জেস
যেটা আই গেস আমাদের অডিয়েন্সের সাথে ইন দ্য ফিউচার কানেক্ট করেছে খুব সুন্দরভাবে। এক তো হচ্ছে সেইটা। সেকেন্ড হচ্ছে দিয়া মির্জার ব্যাপার একটা স্লাইট পয়েন্ট। শি ওয়াজ আই গেস, আই এম নট শিওর, আই হ্যাভেন্ট চেকড ইট, বাট শি ওয়াজ Huh. আই গেস মিস ওয়ার্ল্ড অর মিস ইউনিভার্স বিফোর দিস। লাইক Was she? সেখান আই থিঙ্ক সো, মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স অর সামথিং লাইক দ্যাট। লাইক সে ওয়াজ আ মডেল, সেটা আমি জানি। সো সেখান থেকে সেই সিনেমাটাতে মানে মডেলিং করতে করতে এই সিনেমাটাতে চান্স পেয়েছিল। লাইক আমাদের অডিয়েন্সকে আমরা আরেকটাও বলতে চাই, বিকজ উই আর গেসিং দ্যাট মোস্ট অফ আওয়ার অডিয়েন্স তারা হয়তো অরিজিনাল মিনালেটা দেখেনি। মিনালেতে যেন মাদাবান ছিল, হুম। এটা তো মাদাবান ছিল, বাট দিয়া মির্জা কিন্তু মিনালেতে ছিল না। দ্যাট ওয়াজ আ সাউথ হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ, এটা অ্যাক্ট্রেস। আমিও জানি। হ্যাঁ সো দ্যাটস দ্য থিং। সো দিয়া মির্জার একটা হাইপ ছিল, বাট শি ওয়াজ জাস্ট আ প্রিটি ফেস বিফোর দ্য ফিল্ম, যেটাকে বলা শিওর হয়। শিওর। আচ্ছা, এবার দিয়া মির্জার ইয়ের বাদ দিয়ে, অ্যাক্টিং বাকিদের বাদ দিয়ে এবং ডিরেকশন বাদ দিয়েও আরেকটা জিনিস খুব চর্চিত এই সিনেমাটার, সেটা হচ্ছে মিউজিক। লেজেন্ডার মিউজিক, নস্টালজিক, মানে আমি লিটারালি বাজি লাগাতে রাজি আছি যে সিনেমাটার চাইতেও সিনেমাটার মিউজিকগুলো বেশি আমাদের কাছে নস্টালজিয়া ইন্ডিউসিং। এমন একটা 90s কিড নেই যারা স্কুলের ছাদে বসে টিফিনের সময় কি বাড়িতে কি মাঠে ঘাটে এই গানগুলো শুনতো না। ঠিক আছে, ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ যে ওটা যখন রিলিজ করেছিল তখন সেই লেভেলের লাভটা পাইনি যেটা তারপরে পরবর্তীকালে পেয়েছে, মোস্টলি আমাদের জেনারেশন থেকে যেটা পেয়েছে। প্রত্যেকটা মানে গানগুলো এত সুন্দর, এত সুদিং, এত রিফ্রেশিং একটা ব্যাপার আছে, এবং ইট ওয়াজ ডিফারেন্ট। লাইক যেগুলো আন্ডার রেটেড গান, হ্যাঁ, দিল কো তুমসে প্যার হুয়া, না, একদম স্লো, মানে তখন ওই ওই ইয়েতে সেই মানে রোজা টোজা এই গানগুলো এত বেশি ইয়ে পেয়েছিল, তখন অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, বাট আই থিঙ্ক যে এই গানটা সেই রকম ভাবে অ্যাপ্রিসিয়েশনই পায়নি। হ্যাঁ, সেখানে অন্যান্য গানগুলো যেখানে সাজকে দুবানা থেকে শুরু করে বাদ বাকি যতগুলো আছে প্রত্যেকটাই লেজেন্ডারি স্ট্যাটাস পেয়েছে, এবং যেভাবে গল্পের মধ্যে ওটা একটা ইয়ে ছিল, সেই জেনারেশনটাই ভাবে আলাদা ছিল তখন। মানে গানগুলো যা স্কিপ করা যেত না। এখন তো আই ক্যান্ট ওয়েট যে কখন গান আসবে, আর আমি একটা বাথরুম ব্রেক নেবো বা হোয়াট এভার, কি স্কিপ করবো, চলো 10 মিনিট বাঁচলো সিনেমাটা থেকে, এইরকম একটা ফিল আসে। বাট সেই মুহূর্তে গানগুলো স্টোরির একটা দুর্দান্ত মানে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে একটা দুর্দান্ত ভূমিকা পালন করতো। এবং এখানে ক্রেডিট দিতেই হবে হ্যারিস জয়রাজকে, যিনি এই মিউজিকের পেছনে ছিলেন। তো শুভ, এই যদি আমরা হালকা করে টাচ করে যাই এই টপিকটা, যে আরও স্টেডিয়ামের তোর ফেভারিট ট্র্যাক কোনটা? ওকে, সো ফার্স্টলি সেইটা রিভিল করার আগে আমাদের অডিয়েন্সের কাছে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন টু RHTDM ওয়াজ থ্রু ইটস মিউজিক। হ্যাঁ। কীভাবে বলছি, সেই সময়টা মানে আমরা তো RHTDM যেই সময়টা বেরিয়েছিল 2001-এ, সেই সময় তো দেখিনি, বাট অফকোর্স। 2000 অ্যারাউন্ড 5-6-এর সময়, বিফোর, এখনও আছে আই গেস, বিফোর ইউ বলে একটা চ্যানেল ছিল, মিউজিক চ্যানেল, লাইক যেরকম ইয়েস 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 Zoom। ইয়েস। সো বিফোর ইউ চ্যানেলে এই গানগুলো মানে, বিকজ বিফোর ইউ চ্যানেল ওয়াজ দ্য অফিসিয়াল মিউজিক পার্টনার, যেরকম টি সিরিজ আজকালকার যুগে বা ইয়ার সার্চ মিউজিক, সেরকমই দে ওয়ার দ্য অফিসিয়াল মিউজিক পার্টনার অফ দিস ফিল্ম। এবং এই হ্যাঁ। সিনেমার গানগুলো প্রায় বলতে গেলে ওই চ্যানেলগুলোতে দেখানো হতো। সো ফার্স্টলি আমার অবভিয়াসলি মাই অল টাইম ফেভারিট, অ্যান্ড নট অনলি দিস ফিল্ম, বাট ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ইজ যারা যারা। মানে যতবার শুনি গানটা, ইট অলমোস্ট ফিলস লাইক আই এম উইথ গড, যাকে বলে, লাইক আই এম লিটারালি উইথ গড, যাকে বলে। বাট দ্য মোস্ট ইউনিক থিং অ্যাবাউট লাইক এই সিনেমাটা হচ্ছে, তুই যেরকমভাবে বললি, মানে প্রতিটা গান এবং প্রতিটা গানের যে ফ্লেভার, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট টু ইচ আদার। ফার্স্ট হাফের যে গানগুলো আর সেকেন্ড হাফের যে গানগুলো, মানে সেকেন্ড হাফে যেখানে দ্য ফিল্ম বিকামস আ লট মোর ইমোশন, সেখানে গানগুলোকে এমনভাবে মানে স্ক্রিপ্টের মধ্যে ঢোকানো হয়েছে। অ্যান্ড এখন যখন আমরা মানে এত বছর পর যখন আমরা শুনি, হুম। যখন আন্ডাররেটেড গানগুলো মানে বলো বলো এই গানগুলো, ইটস সো সো সুদিং। বাট গানের সাথেও আমি আরেকটা জিনিস টাচ অর্পণ করতে চাই, সেটা হচ্ছে সিনেমার ওয়ান অফ দ্য ফার্স্ট সিনস, যেখানে আমাদের ম্যাডি আমাদের রিনাকে প্রথমবার দেখে ইন দ্যাট রে। That One scene is flash. staged so wild, so well, but the background music, oh my Wow. God! জাস্ট ওয়াও। মানে মানে এখনকার দিনেও ওরকম ভাবে রোমান্টিক একটা সিন
এত সুন্দরভাবে স্টেজ করা, আই ডোন্ট থিঙ্ক ইটস লাইক সিন্স দ্যাট বলিউডে হাতে গুনে আমি 5টা নাম বলতে পারবো যেটা অত সুন্দরভাবে একটা সিনকে স্টেজ করে অন এন ইন্ট্রোডাকশন সিন অফ এ হিরো অ্যান্ড এ হিরোইন। ভাই প্রথমত আমি প্রচন্ড রকম মিস করি যে অ্যাকচুয়ালি স্টুডিওর বাইরে বেরিয়ে শুট করা, অ্যাকচুয়াল এনভায়রনমেন্টে ফুল সেই রেন মেশিন দিয়ে, হ্যাঁ একদম ওভারব্লোন একখানা সিকোয়েন্স শুট করা, রাত্রিবেলাতে অ্যাকচুয়ালি করা, এই জিনিসগুলো সিরিয়াস লেভেলে মিস করি। এখন আমরা বলিউডে মোস্টলি কি দেখি, মানে ফর অবভিয়াস রিজন যেগুলো হচ্ছে, এক হচ্ছে ডে ফর নাইট বলে একটা জিনিস হয়, আমি জানি না তুই জানিস কিনা, যে বেসিক্যালি ওরা ডেতে শুট করে এবং সেগুলো স্যাচুরেশন वगैरह চেঞ্জ করে নাইটের ইয়ে দেয়, ঠিক আছে? তুই বেসিক্যালি যেটা জাস্ট আ স্মল টিডবিট ফর আওয়ার অডিয়েন্স, এই যেটা ডে ফর নাইট বলছে সৌরভ, দ্যাট হ্যাজ বিন ডান ইন আ ফিল্ম উইচ হ্যাজ ডান সাপোজেডলি 1100 crores রিসেন্টলি, সেটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া। সেই ডেজার্টের যে নাইট সিনস গুলো, দ্যাট ওয়াজ শট ইন দ্য ডে। জাস্ট আ স্মল টিডবিট ফর আওয়ার অডিয়েন্স। আই মিন আই ডোন্ট ব্লেম দেম, ডেজার্টে নাইটে শুট করা ইটস গনা বি আ হ্যান্ডফুল আই এম শিওর। যাই হোক, বাট ডে ফর নাইট ওদেরকে ইয়ে করে লাভ নেই। এই মুহূর্তে খুবই কমন একটা প্র্যাকটিস, ইভেন আমি নিজেও কিছু কিছু শুটে ওটা ইউজ করেছিলাম এবং ইটস ভেরি এফেক্টিভ, কস্ট এফেক্টিভ থেকে শুরু করে ভেরি কনভিনিয়েন্ট। কিন্তু সেই মুহূর্তে যে সিনেমার যে ম্যাজিকটা যেটা ক্রিয়েট হতো ওই একটা ছোট্ট সিকোয়েন্স দিয়ে, যেটা একদম পুরো টোনটাকে সেট করে দেয়, মানে আমরা ওই মুহূর্তে বুঝে গেলাম যে দিস গাই ইজ গোয়িং টু ডু এনিথিং ফর দ্যাট গার্ল, ঠিক আছে? এবার তুই সেটা যেভাবে নি, বাট ইট ওয়াজ আ ভেরি 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 রোম্যান্টিক সিন। এবং মানে কি বলবো, ওই একটা ওয়ান সাইডেড লাভটা সেই মুহূর্তে দেখানো হয়েছিল। অ্যান্ড যে বিজিএমটার কথা বললি, যে স্কোরটা, মানে দেয়ার ওয়াজ দিস পয়েন্ট ইন মাই লাইফ যখন এভরি গাই আই নিউ অফ মাই এজ, এভরি গাই, সববার ফোনে ওটা রিংটোন ছিল, সববার, এভরি ওয়ান, লাইক হঠাৎ করে কার কার ফোন বাজিলো, কার ফোন বাজিলো, এরকম দেখলে আমারই বাজছে, সববার ছিল, ঠিক আছে? ওই ওয়ান ফ্ল্যাগ কতবার দেখেছি, তখন ইউটিউব তো ছিল না, তখন ওই যেমন তুই বললি বিফোর ইউ মিউজিকে দেখতাম, তো সেখানে তো প্রচুর দেখেছি। তো এবার প্রবলেমেটিক অ্যাসপেক্টগুলো যারা তুলে ধরেছে, দে অ্যাকচুয়ালি ডু হ্যাভ এ ভেরি গুড পয়েন্ট। যে প্রথমত ডোয়াইট বলে গেছে দ্য অফিসে আইডেন্টিটি থেফট ইজ নট আ জোক জিম। সেই সেম জিনিস এখানেও হবে, যে সামিরের আইডেন্টিটি থেফট করে ম্যাডি এসে ইয়ে করবে, অ্যান্ড অফকোর্স ইটস নট আ ভেরি, কি বলবো, নন টক্সিক ওয়ে টু স্টার্ট আ রিলেশনশিপ, ফেকিং অ্যাবাউট ইউর এন্টায়ার লাইফ, ঠিক আছে? সেটা আই ক্যান সি দেয়ার পয়েন্ট। সেইখান থেকে প্রবলেম্যাটিক দিকটা শুরু হচ্ছে। শুভ, তুই প্রবলেম্যাটিক দিকগুলো নিয়ে কিছু তোর বলার ছিল? সো ফার্স্ট অফ অল, ইন রেট্রোস্পেক্ট, যদি এখন মানে যেই সময়ে আমরা এখন বাস করছি, ওয়ের উই আর আ লট অ্যাওয়্যার, রাইট? আমি অলওয়েজ বিলিভ করি রেনা হ্যায় তেরে দিল মে, ইভেন টু সাম এক্সটেন্ট পুরোটাই ডিডিএল, যে কুছ কুছ হোতা হ্যায়, মানে ওয়ান অফ দ্য মোস্ট লাইক রোম্যান্টিক অর আইকনিক ফিল্মস সেই সময়ের, যেগুলো আমাদের চাইল্ডহুড নস্টালজিয়াকে পুরো মানে those films have made our childhood. Every film of them are a product of its time. তার মানে আমি বলতে কি চাইছি, যে এই সময়টা যখন আমাদের আরো মানে নলেজ এসছে বেশি, আমরা উই আর মোর সোশ্যালি অ্যাওয়্যার, সেলফ অ্যাওয়্যার, আমরা নিজেদেরকে আরো বেশি বুঝতে শিখেছি, রাইট? সমাজে একটা জিনিস কোনটা ভালো কোনটা খারাপ, সেই হিসাবে দেখতে গেলে রেনা হ্যায় তেরে দিল মেতে অনেক রকম প্রবলেম্যাটিক এলিমেন্টস সত্যিকারেরই আছে। ফার্স্টলি হচ্ছে যেটা সৌরভ বলল, আইডেন্টিটি থেফট। মানে সে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতেই পারে বা তার ভালো লাগতেই পারে, সে তার নিজের পুরো নাম, তার পুরো আইডেন্টিটি, সে তার শুধু নাম আইডেন্টিটি শুধু না, সে তার সোশ্যাল স্ট্যাটাস, মানে এখানে ম্যাডির ক্যারেক্টারটা, মানে আমাদের মাধবনের ক্যারেক্টারটা, হি হ্যাজ বিন শোন অ্যাজ এ মিডল ক্লাস গাই, যে নর্মালি একটা চাকরি করে। বাট আমাদের সৈফ আলি খানের যে ক্যারেক্টারটা, সে কিন্তু ভালো পড়াশোনা করে সে আমেরিকায় চলে গেছে, হি ইজ সাপোজ টু কাম ফ্রম ইউএসএ। সো সেখানে একটা হি ইজ বেসিক্যালি আর্নিং ইন ডলার্স, রাইট? সো সেখানে একটা টাকা পয়সার ব্যাপারও আছে, উইচ ইজ আ সোশ্যাল স্ট্যাটাস।
সো সে সেখানে হ্যাঁ মানে শাশ্বত বলেছিল ইয়েতে ভূতের ভবিষ্যতে এগে ডলারে মোছে। $1 বলছেন এক্স্যাক্টলি। সো এখানে পুরো নিজের আইডেন্টিটি, নিজের সোশ্যাল আইডেন্টি সব কিছুকে বলতে গেলে মানে কমপ্লিটলি জলাঞ্জলি, মানে কি পুরো সেটাকে পুরো হাইড করে। এবং দ্য উইয়ার্ড থিং ইজ, যেটা আই থিঙ্ক দেয়ার ইজ আ সিমিলারিটি উইথ আমাদের অনুপম খেরের যে ক্যারেক্টারটা, আই সি অনুপম খের's ক্যারেক্টার সিমিলার টু ডিডিএলজেস ক্যারেক্টার, যেখানে শাহরুখ খানের সে বাবার রোল প্লে করে। স্পয়েলড, লাইক সে নিজের স্কিটকে লিটারালি স্পয়েল করে যে তুমি যা ইচ্ছা করো, এই যদি মেয়ে যাই তোমাকে ভালোবাসে এ তোমারই হবে, ঠিক আছে। জব মতলব মিয়া বিবি রাজি তো কি কারি কাগাজি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট এখানে তো তুমি একতরফা। এবং বাবা সেটাকে এনকারেজ করছে যে আমার ছেলে মানে ভালো হয়ে গেছে, তুমি যা ইচ্ছা করো, এরকম ব্যাপার স্যাপার, স্পয়েলড কিড। ইটস দেয়ার ইজ আ ভেরি সিমিলার থিং, সেখানেও একটা প্যারেন্টহুডের একটা প্রবলেমেটিক ব্যাপার তো আছেই। ওকে, এবার দেখ আমি এখানে খুব ইজিলি পুরো জিনিসটাকে ভ্যালিডেশন না দিয়ে পাতি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলে দিয়ে করে দিয়ে কাটিয়ে চলে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না, বাট আমি সেটা পারি। এখানে ব্যাপারটা হচ্ছে আই উড সে যে হ্যাঁ ম্যাডিকে দেখানো হয়েছে একটা সিম্প্যাথেটিক ক্যারেক্টার হিসেবে এখানে, মানে আমরা ওকে উই আর সাপোজ টু এম্পাথাইজ উইথ হিম অ্যান্ড হিজ ফিলিংস, হ্যাঁ হি উই আর সাপোজ টু রুট ফর হিম ওয়েন হি ইজ উইং দ্যাট গার্ল। তো সেটা ঠিক আছে, কিন্তু বাই নো মিনস একবারও কিন্তু ওকে এখানে এক্স্যাক্টলি যে ঠিক হি ইজ নট আ ভেরি গুড গাই, ঠিক আছে, ওকে সেইভাবে কিন্তু পোর্ট্রে করা হয়নি। ওকে দেখানো হয়েছে যে ওর লাইফে একটা মানে একটা খুব বাজে জায়গা ছিল, যেখানে হামেশাই মারামারি এইসব কলেজে ঝামেলা টামেলার সাথে জড়িত থাকতো, এবং নট ইন আ ফান ওয়ে, ইন আ ভেরি ব্যাড ম্যানার। সেখান থেকে হি ম্যানেজ টু কমপ্লিটলি টার্ন হিজ লাইফ অ্যারাউন্ড। সেখান থেকে তারপর এই মেয়েটাকে যখন ওর দেখা হয় এবং এই জিনিসটাতে ও যখন নিজেকে চেঞ্জ করে, ঠিক আছে, ইট ওয়াজ মেন্ট টু বি হিজ ফাইনাল পিস অফ প্যাজল, যেখানে ও নিজের লাইফটাকে পুরোপুরি কমপ্লিটলি টার্ন অ্যারাউন্ড করছে অ্যান্ড হি ইজ কমপ্লিটলি নিউ পার্সন, এভরিথিং ঠিক আছে। কিন্তু এইসবের বাইরেও ওকে মানে ওর যে আগের যে টেন্ডেন্সি গুলো ছিল, ঠিক আছে, যে ঝামেলা করার ন্যাক গুলো ছিল, এটা কিন্তু পুরোপুরি গায়েব হয়ে যায়নি। ইটস স্টিল মানে লিঙ্গারিং ইনসাইড হিম, যেটা আমরা দেখতে পাই আরেকটা জায়গাতে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি আপত্তি উঠেছে এখনকার ইয়েতে, যখন ও ইয়েকে বলছে, দিয়া মির্জার ক্যারেক্টারটাকে বলছে রিনাকে যে এরকম এই সত্যি হয়েছে। It's a very confrontational moment and she is angry, she is hurt and he says जे मैं अगर चाहता तो कुछ भी कर सकता था तुम्हारे साथ इन 5 दिन में, पर मैंने कुछ किया नहीं, ঠিক আছে। সো there's a very dark side to him, এবং এই মোমেন্টটাকে নিয়ে মানুষ আরো বেশি আপত্তি জানাচ্ছে মডার্ন ইয়েতে দাঁড়িয়ে, ঠিক আছে, যে এখানে একটা হ্যাঁ আমার মধ্যে বেরোবে না শুভ কোন সিনেমাটার সাথে কম্পেয়ার করা হয়, প্লিজ। ওকে, ওকে। সো ব্যাপারটা হচ্ছে এই কনটেক্সটে যেটা সৌরভ বললো সেটা কবির সিং এর সাথে কম্পেয়ার করা হয়, অর মেবি উই ক্যান সে লাইক অর্জুন রেড্ডি, কবির সিং, অর বেসিক্যালি এনি সন্দীপ রেড্ডি ভাঙ্গা ফিল্মস আইডিওলজি। সিম্পল হিসাব কেন করা হয় সেটার একটা রিজন আছে, বিকজ সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো পরে আসছে, বাট ডু ইউ থিঙ্ক, আচ্ছা তোকে একটা জিনিস আমি সিম্পল জিজ্ঞেস করি এবং আমাদের অডিয়েন্সকেও আমি এই জিনিসটা জিজ্ঞেস করবো ইন রেট্রোস্পেক্ট, মানে খোলা মন দিয়ে আপনারা ভাববেন, if you think about it, was Maddie a toxic guy? Because আমার মনে হয় সে একটু হলেও টক্সিক ছিল। If he says this kind of things, right, he literally যেরকম সন্দীপ রেড্ডি ভাঙ্গার, I'm not going into that debate, but সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে ক্যারেক্টার্স গুলো, there is a lot of problematic elements with it, even though আমি কিন্তু ফার্স্টে অ্যাডমিট করতে চাই I love Animal. I don't love Kabir Singh that much, but I love Animal for what it, not what it represents, but what it showed on the film, the courage to show those kind of things. But there is a lot of problematic elements যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ক্যারেক্টার্স গুলোর মধ্যেও থাকে, এবং এই ম্যাডির ক্যারেক্টারে when he says that word, it literally মানে এটা সিগনিফাই করছে যে সে অলমোস্ট লাইক রিনাকে কিনে ফেলেছে, যা ইচ্ছা করতে পারতো। মানে এটা কি, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট?
ওকে, রাইট? হ্যাঁ, Yeah. সো দ্যাটস দ্য থিং, মানে এই জিনিসটার ব্যাপারে উই ক্যান গো আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, লাইক লিটারেলি। লাইক আই সেড যে ওর মধ্যে একটা ডার্ক এলিমেন্ট আছে এবং দিস ওয়াজ মেন্ট টু বি হিজ উইক মোমেন্ট, ঠিক আছে। আই ডোন্ট নো এখানে মানুষ এই আইডিয়াটা কি করে পেলো, কেউ কেউ যে ওটা কেউ গ্লোরিফাই করার চেষ্টা করছে, আই ডোন্ট থিঙ্ক হি ইজ গ্লোরিফাইং ইট। হ্যাঁ, হি ইজ ট্রাইং টু টেক ক্রেডিট ফর ইট, ঠিক আছে। এবার আমি সেটা বলবো, অবভিয়াসলি সেই জিনিসটা ওর মধ্যে ডার্ক আন্ডারটোনস ডেফিনেটলি আছে, ঠিক আছে, বাট হি ইজ নট আ ভেরি টক্সিক গাই প্যার সে, অ্যাজ ইন তোকে ভাবতে হবে এই কনটেক্সটে। দেখ, সাপোজ আজ থেকে ধর যখন সিনেমাটা বেরোচ্ছে তখনকারই আমরা ইয়ে করি, চল 2001 এরকম ফেজটাতে, এই ফেজটাতে যদি আই ডোন্ট নো তুই তোর পরিচিত কাউকে দেখেছিস কিনা যে তোর বাড়িতে যদি আহ, বাবা কাজ করতো, ইট ওয়াজ ভেরি নর্মাল, ঠিক আছে, মা কাজ করতো, বা দুজনেই বাইরে কাজ করতো, সেই সেই যুগের মানুষ অবাক হয়ে তাকাতো, বাবা দুজনেই বাইরে কাজ করে, মানে ইট ওয়াজ ভেরি রেয়ার, এক্সট্রিমলি রেয়ার, ঠিক আছে, লাইক ইউনিকর্ন রেয়ার, সেরকম একটা ব্যাপার ছিল। সে আইদার খুব হাই সোসাইটিতে করে আর নয়তো মিডল ক্লাস ঘরের লোকজন কাজ পেলেও ছেড়ে দিত, ঠিক আছে, বা কোনো আমার পরিচিত দুই জায়গায় দেখেছি যে যেখানে মা অ্যাকচুয়ালি কাজ করতো অ্যান্ড বাবা ইয়ে সামলাচ্ছে, এরকমও হয়েছে। তো সেই জিনিসটা তখনকার যুগে মানে এটাকে দেখা হতো তো মোস্টলি, কি বলবো, সেই ক্ষেত্রে বলা হতো যে ওই ফ্যামিলিটা লাইক ওরা না মডার্ন ভ্যালু ইয়ে পালন করে, হ্যান ত্যান, ঠিক আছে, এবং মেয়েটাকে আধুনিক বলেই গণ্য করা হতো। 20 years লেটার, ঠিক আছে, রাইট নাও যখন বাবা মা দুজনেই জব করছে এবং ওটাই, এটাকে আর কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই, দে আর মেয়ারলি ট্রাইং টু সার্ভাইভ, ঠিক আছে। তো প্রত্যেকটা জেনারেশনের না আলাদা আলাদা কনটেক্সট আছে। 1960 যদি তুই যে কোনো মেয়ের পাশে দাঁড়িয়ে গল্প করতিস, হ্যাঁ, লোকে করে তাকায় তো, ওরে বাবা এ তো পাশে দাঁড়িয়ে গল্প করছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্ড এখন সেখান থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, অ্যান্ড পিপল হার্ডলি কেয়ার, ঠিক আছে, সাম পিপল ডু, হাই বজরঙ্গল, বাট ইয়া। তো হ্যাঁ, তো এইসব হয়। এবার জেনারেশনাল গ্যাপ ইজ এ থিং, ঠিক আছে, তখনকার যুগের কনটেক্সটে ইট জাস্ট ওয়ার্কস, সেই মুহূর্তে সেই কনটেক্সটে ইট ওয়ার্কস। অফকোর্স তুই যদি ওটাকে এখন নিয়ে আসিস, ওই জিনিসটা তো প্রবলেম্যাটিক লাগতেই পারে। মডার্ন ইয়েতে আমি সেটা ডিনাই করার কোনো জায়গায় নেই যে আমাদের সোসাইটি যতটা এগিয়েছে, আমাদের যে অ্যাওয়ারনেস বেড়েছে আরো অনেক কিছু বিষয়ে, এবং কারেন্ট ওভারঅল যে সিনারিও, সেখান থেকে দাঁড়িয়ে একটা ছেলের ওভাবে স্টক করা, এই জিনিসগুলো রীতিমতো ক্রিমিনাল অফেন্সে চলে এসেছে। বাট লাইক, হ্যাঁ, আমি এটাও বলছি না, জেনারেলাইজ করছি না, বা কন্ডারস্ট্যান্ডিংলিও বলছি না যে তখন হ্যাঁ হতো তো ঠিক আছে, সেরকম না। দ্যাট জাস্ট সেই মুহূর্তে সেই কনটেক্সটের ইয়ে দিয়ে আমাদের যদি দেখতে হয়, তাহলে আমাদের ওদের চশমাগুলো পরে দেখতে হবে, ঠিক আছে। আমাদের এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ওটা প্রবলেম্যাটিক লাগতেই পারে, বাট সেই মুহূর্তে ইট ডিড ওয়ার্ক। হ্যাঁ, টু বি ফেয়ার, যে আরো কয়েক বছর বাদে অ্যাকচুয়ালি দ্য ফিল্ম ওয়াজ আ ফ্লপ, দ্যাট ইজ আ ভেরি স্ট্রেঞ্জ থিং, কারণ সিনেমাটা রিলিজ করার কয়েক বছর বাদেই যখন ওই মিউজিকগুলো আসতো চারদিকে, তখন থেকে ইট ওয়াজ ফিনোমেনাল, চারদিকে, মানে দেখেন সো এই সিনেমাটা এমন ব্যাপারটা কেউ হচ্ছে নেই। সেই সময় এই সিনেমাগুলো মানে এটা শুধু কিন্তু মানে রেনা তেরে দিল মে তাই না, সেই সময়টা অনেক ভালো ভালো সিনেমা ছিল উইচ ওয়াজ ইনফ্যাক্ট আ বক্স অফিস ফ্লপ, বাট সাবসিকুয়েন্টলি উইথ টিভি ভিউইংস, মানে বিকজ একটা ব্যাপার বুঝতে হবে, সেটা ক্রিকেটে হোক বা আমাদের, এবং আমি সবসময় এই জিনিসটা ফিল করি যে আমাদের ক্রিকেটের সাথে, যেহেতু আমরা সৌরভ, আমাদের যে বাকি মানে যারা আছে, আকাশ, শান্তনু, উই আর ম্যাসিভ ক্রিকেট ফ্যান্স এজ ওয়েল, এই দুটোর একটা সমান্তরাল মুভমেন্ট হয়েছে ইন্ডিয়াতে। কেন? বিকজ একটা টিভি এসছে, রাইট? টিভি কালচারটা ঢুকেছিল ইন্ডিয়াতে পোস্ট গ্লোবালাইজেশন, পোস্ট দ্য লাইক ইকোনমি খুলে যাওয়ার পর। সো আস্তে আস্তে যখন মানুষের বাড়িতে টিভি বাড়ছে, তখন এই যে সিনেমাগুলো রিপিটেড ভিউইংসে কেবল টিভি আসলো। আমি বলছি, আমি ফার্স্ট টাইম এই সিনেমাটা দেখেছিলাম, আই রিমেম্বার, ওয়াজ ইট ফিল্মি বলে একটা চ্যানেল ছিল, আমি জানি না এখন আছে কিনা। ফিল্মি বলে কে কে একটা কে চ্যানেল ছিল, ফিল্মি ফিল্মি বলে একটা চ্যানেল ছিল। হ্যাঁ, দেখেছি সেখানে একটা দেখেছি। প্রোগ্রাম হতো, তেরি ভ্যাস কো ইয়েস আন্ডা ইয়েস, কিউ হ্যাঁ, মারা। একদম একদম একদম। ইয়া সো ওরকম একটা চ্যানেল ছিল, ওখানে প্রতি মানে এভরি মান্থ বলতে গেলে প্রায় দিত এই সিনেমাটা। হুম। মানে যেরকম নট লাইক সূর্যবংশম লেভেল যেটা ম্যাক্স করে,
বাট ইয়া, সো এই দিয়ে একটা এই সিনেমাগুলোর লেগেসি এবং লাইক দ্য সাস্টেন লেগেসি এবং আস আওয়ার জেনারেশন সত্যি বেড়েছে। सूर्यवंशम যখন বললি আমার মনে এলো যে ऐसा कोई संडे नहीं गया जब बाबूजी सोनी मैक्स पे नहीं आए। হাই মানে Very bad. সোনি ম্যাক্স চলেই হচ্ছে ওইভাবে। দেখ তখন আরেকটা জিনিস হতো, মানে শুধু আরএসটিডিএম কেন, মানে আমাদের এখনকার জেনারেশনের ধারণা যে লাইক হেরাফেরি ফর ইনস্টেন্স, হ্যাঁ, it was probably a huge success, like people storm into the theater and everything, and না, Yeah. hardly everyone saw it in the theaters. এটা Then- যখন টিভিতে এসেছিল, it became a legend suddenly. আমার এখনো মনে আছে, বা লাইক তোর হাঙ্গামা, ঠিক আছে, আই স্টিল রিমেম্বার যখন হাঙ্গামার ইয়ে করছে, ওই ট্রেলার গুলো তখন টিভিতেও চলতো, লাইক 30 সেকেন্ড স্পট টাইপের ফরম্যাটে চলতো, বাট টিভি এক্স্যাক্টলি স্পোর্টস, ওটা না। টিভি স্পোর্টস। তো ওই যে চুপ কর রাধে শান্তি পারে, চুপ কর ভিকারি করে, আমার এখনো হ্যাঁ। মনে আছে জিনিসগুলো। হ্যাঁ, তো এই জিনিসগুলো এগুলো টিভিতেই মোস্টলি হিট হয়েছিল, আর আই থিঙ্ক আর এই স্টেডিয়ামের ক্ষেত্রেও সেটা হয়েছে। এবার সেই ইয়েতে দাঁড়িয়ে ম্যাডি প্রবলেম্যাটিক কিনা সেটা লাইক আই সেড, যে কোন জেনারেশনের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখছি সেটার উপর নির্ভর করছে। জেনারেশন ওয়াইজ কনটেক্সটগুলো চেঞ্জ হয়। এবার তুই কোনটাকে ঠিক ধরবি কোনটাকে ভুল ধরবি পুরোপুরি সেটা পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। সে একটা যুগে ব্রিটিশদের গালি দেওয়া ইয়ে ছিল, ক্রিমিনাল অফেন্স ছিল, তো কি করবো? সেই রকম জিনিসটা আগেন দুটোর তুলনা হয় না, জাস্ট আই এম সেইং ফর দ্য সেক অফ ইট। এবার এইসবের মধ্যে কিন্তু একটা আন্ডার রেটেড অ্যাসপেক্ট আছে সিনেমাটায়, খুবই আন্ডার রেটেড অ্যাসপেক্ট, যেটা নিয়ে কেউ প্রায় আলোচনা করে না, অলমোস্ট নো ওয়ান, ঠিক আছে, আমি অ্যাটলিস্ট কাউকে দেখি না, বাট এভরি ওয়ান অফ আস নোটিসেস দ্যাট থিং। সেটা হচ্ছে যে এই সিনেমাতে মাধবন, দিয়া মির্জা, সৈফ আলী খান, এরা তিনজন বাদ দিয়েও, এবং লাইক অনুপম খেয়ারের যেটুকু যা আছে সেটা বাদ দিয়েও আরেকজন দারুণ একটা রোল প্লে করেছে, তার নাম হচ্ছে আমচি মুম্বাই। Yep. মুম্বাই এখানে একটা ক্যারেক্টার। এখানে আই ক্যান স্ট্রেস দিস এনাফ, ম্যাডি দিয়া মির্জাকে যতটা না ইমপ্রেস করেছিল, ম্যাডি লাভ ফর মুম্বাই অ্যাকচুয়ালি ডিড দ্য ট্রিক ফর হার। Yeah, হ্যাঁ, yeah. মানে শুরুর দিকে she was very awkward and all, like saying this stupid thing যে এসিতে অটো নেই, সরি অটোতে এসি নেই কেন, Yeah. যাই হোক। তো সেখান থেকে তারপর যখন ওর নিজের আমচি মুম্বাইয়ের ভালোবাসা দেখাতে শুরু করলো, ওয়া পিগল গেয়ে ও। তো সেই রকম মুম্বাই এখানে হ্যাঁ, একটা এবং এবং উইয়ার্ড থিং হচ্ছে সে সে বলছে যে সে আমেরিকা থেকে এসছে, বাট মুম্বাইতে আমি জানি না আদৌ ওই জায়গাটা কি মুম্বাইয়ের মধ্যেই কোনো এখন আছে কিনা, যে একটা সুন্দর একটা সিন ছিল না যেখানে লাইক ইটস আ ওয়ার লাইক রিনা লিটারালি ফলস ইন লাভ, স্টার্টস ফলিং ইন লাভ উইথ হিম, ফেভারিট পুরো প্লেস ফাঁকা। ইন দ্য ওয়ার্ল্ড। ফেভারিট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে লিটারালি এত সুন্দরভাবে জিনিসটাকে পোর্ট্রে করেছে দারুণ। পুরো সিনটাকে, দ্য ওয়ে দ্যাট ইট হ্যাজ বিন স্টেজড, অসাধারণ। But I still don't know. But I still don't know if that has been shot in Mumbai or not. Because যেখানে আমরা বলিউডে দেখি যে এই যে আমাদের বল না কবি খুশি কবি গমে রায়চাঁদ প্যালেসটা নাকি চাঁদনি চকের পাশে শুট করা হচ্ছে লন্ডন না কোথায়, সো সেখানে আই কান্ট বিলিভ দ্যাট দ্যাট ইজ মুম্বাই, আই ডোন্ট নো। হেলিকপ্টারে করে এসে নামছে। হেলিকপ্টারে করেছে। साला यहाँ उनको एक उबर नसीब नहीं होता, वही হেলিকপ্টার पे चढ़े घूम रहे हैं। যাই হোক, আচ্ছা, এইটার এন্ডিংটা নিয়ে তুই কি বলবি? এন্ডিং এরও মানে ওই পার্টিকুলার সিনটা বাদ দিয়েও এন্ডিংটাও ইয়ের সাথে একটা, কবির সিং এর সাথে একটা কম্প্যারিজন কেউ কেউ আমাদের যখন আমরা জিজ্ঞেস করছিলাম করেছে, তো সেক্ষেত্রে তোর কি বলার আছে? হ্যাঁ, সো এন্ডিংটা কেন কবির সিং এর সাথে অনেকটা কম্পারিজন করা হয় সেটা হচ্ছে, ইন কবির সিং, কবির ডাজ হরিবল থিংস, রাইট? হিজ পার্সোনালিটি ইজ হরিবল, ইভেন বিং আ ডক্টর। যেরকমই এই সিনেমাটাতেও ম্যাডিস ক্যারেক্টার ডাজ ব্যাড থিংস, রাইট? বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি গেটস দ্য গার্ল। অ্যান্ড কবির সিং এর একটা বিগেস্ট ক্রিটিসিজম ইজ দ্যাট হি ডিডন্ট সাফার এনাফ, অ্যাকর্ডিং টু সাম হি ডিডন্ট সাফার এনাফ।
এই সেম ক্রিটিসিজমটা আমি সবার কাছে অবভিয়াসলি শুনিনি, বাট অনেকের কাছেই শুনেছি যে হি ডিডেন্ট সাফার এনাফ ইন দ্য ফিল্ম, ইভেন দো হি হ্যাড লাইক একটা পুরো গান ছিল যেখানে ও মদ খেয়ে মানে ভাসিয়ে দিচ্ছে, হি ইজ লিটারালি লাইক ডিপ্রেসড অলমোস্ট দ্যাট কাইন্ড অফ স্টেজ। এবার ছোট ভাই সাড়া দিচ্ছে না। ছোট ভাই, ইয়া, নাও দ্য থিং ইজ এই জিনিসটাকে আমি পার্টলি মেবি আই অ্যাগ্রি উইথ হিম, বাট এটাতে আমি খুব একটা এগ্রি করি না, বিকজ আই থিঙ্ক অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট অফ দ্য ফিল্ম, বিকজ কবির সিং এর ক্যারেক্টার ইজ ভেরি ডিফারেন্ট, হি ইজ মোরালি ভেরি কারাপ্টেড। এখানে কিন্তু মোরালি কারাপ্টেড না, ম্যাডি ইজ শোন এজ আ কোয়াইট আ নাইস গাই, মোরালি ইজ কোয়াইট আ নাইস গাই। অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট সে হয়তো খারাপ কিছু ওয়ার্ডস ইউজ করে ফেলেছে, বা তার হয়তো জেস্টার্স খারাপ, যেটা ফার্স্ট হাফে দেখিয়েছে মেয়েদেরকে সেই কীভাবে দেখে, রাইট, র্যাগিং কালচার অ্যান্ড অল দোজ থিংস, but he's not a morally corrupted guy. So I think it's fine. I think for the time it was absolutely fine. I am quite okay with this. And it's very filmy as well. Very filmy. হ্যাঁ মানে ইটস টিপিক্যাল বলিউড, কিন্তু যে জিনিসটা আমি বলবো, ঠিক আছে, মানে অফকোর্স ম্যাডির মধ্যে কিছু ডার্ক আন্ডারটোনস আছে অ্যান্ড হি ডাজ সাম রিয়েলি শেডি স্টাফ, কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে ওটা কোনো অ্যাঙ্গেল থেকে দূর দূরান্তেও কবির সিং এর ধারে কাছেও যায়। লাইক মানে 10 ফুট লম্বা বাঁশ দিয়েও কবির সিংকে ও ছুটে পারবে বলে, হি ইজ দ্যাট অ্যাহেড। ও ফিজিক্যালি অ্যাবিউজ করছে লোকজনকে, হ্যান ত্যান, ঠিক আছে, অ্যান্ড ম্যাডি করেছে, বাট লাইক ম্যাডি তার জন্য শাস্তি ফাস্তিও পেয়েছে, ওটা ফার্স্ট অ্যাপে। আমি সেকেন্ড অ্যাপে মোস্টলি বলছি যে হি ইজ নট দ্যাট গাই। এবার এখানে একটা ইন্টারেস্টিং ইয়ে হচ্ছে যে যদি তোকে বুঝতে হবে যে কোন জিনিসটা কিসের জন্য বানানো হয়েছে, ঠিক আছে, লাইক ফর ইনস্ট্যান্স তুই তখনকার, যদি আমরা বলিউডকে দোষ দিয়ে লাভ নেই, আমরা যদি তখন মোটামুটি সমসাময়িক একখানা জিনিস দেখি, ফ্রেন্ডসে তুই প্রবলি ফ্রেন্ডস দেখিস নি, না। তো ফ্রেন্ডসের জয়ীর যে ক্যারেক্টারটা আছে ম্যাড লেবলং, তো ওর প্রত্যেকটা জোক, ঠিক আছে, ইজ অ্যাবাউট হিম গেটিং আ গার্ল অ্যান্ড দেন নেভার কলিং আর ব্যাক অ্যাগেন, ঠিক আছে, Okay. লিটারালি ওর মানে কি বলবো, 60% অফ দিস ক্যারেক্টার ইজ দ্যাট, ঠিক আছে। Okay. তুই যদি বিগ ব্যাং থিওরিতে দেখিস হাওয়ার্ডের ক্যারেক্টারটা, Yeah. all he talks about is that Yeah. ওই ধরনের জোকস। তুই যদি হাউ আই মেট ইওর মাদার দেখিস, সেখানেও Yeah. বার্নি সেম টাইপের মানির ইয়ে করছে, ক্যারেক্টারটা কাণ্ড সেম, হ্যাঁ, কারখানা সেম করছে shenanigans, ক্যারেক্টার এবং স্ট্রেটস আছে। হ্যাঁ, এবার এই জিনিসটা বুঝতে হবে যে ওটা কোন ইয়েতে বানানো হয়েছে, ঠিক আছে। ইটস লাইক মানে দেখ, তুই যদি এবারে স্পেসিফিক্যালি আমি এটা তোকেই বলছি, তুই সম্রাট পৃথ্বীরাজ যদি তুই হিস্টোরিক অ্যাকিউরেসির জন্য দেখতে বসিস, ভাই তুই চুতিয়া। তুই সম্রাট পৃথ্বীরাজ দেখতে বসেছিস, আর তুই অক্ষয় কুমারকে ভালোবাসিস, বলবে তুই ওকে খিস্তি করবি, তোকে বুঝতে হবে যে অক্ষয় কিসের কুমারের জন্য ফ্যান্সরা সিনেমাটা না দেখতে আমাদের বসিস। আমাদের চ্যানেলটাকে বয়কটই করে দেবে। দে উড বি লাইক, তোরা অক্ষয় কুমার ছাড়া কথাই তুই- বলতে পারিস না ভাই। সেই রকম মানে তুই যদি হেরাফেরি দেখতে বসিস, হ্যাঁ, সিনেমাটোগ্রাফির জন্য জিনিসটা সেই রকম দাঁড়াচ্ছে, হ্যাঁ। তো কোন জিনিসটা কি জন্য দেখতে বসেছি সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তখনকার যুগে যেভাবে বানানো হতো রোমান্টিক ইয়েগুলো, অ্যাঙ্গেলগুলো, ওইভাবেই বলিউডে দেখানো হয়েছে। ইজ ইট দ্য বেস্ট থিং টু ডু? নো, অ্যাবসলিউটলি নট। বাট ওয়াজ ম্যাডি এ টক্সিক গাই? নো, অ্যাবসলিউটলি নট, নেভার। হি ইজ লাইক দ্য সুইটেস্ট গাই। হ্যাঁ, ঠিক আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে মিনস ডোন্ট জাস্টিফাই দি এন্ড, বাট ইন হিজ কেস আই উড সে ইট ডাজ, ঠিক আছে। আর এমনিতেও এই মেয়ে বুঝতে পারছিল না কোনটা আমেরিকা ফেরত ছেলে আর কোনটা আমচি মুম্বাই জীবনে বেরোয়নি। ও এনারা খুব বাজে লাইফ কাটাতো ভাই, বাঁচিয়ে দিয়েছে সারা জীবনের ঝামেলা থেকে। সত্যি। আমাদের ক্যান্সেল করে দাও, আর কি বলবো। আচ্ছা, just one small tidbit. হ্যাঁ, Dia Mirza was so beautiful in the film, right? So beautifully looking, right? তেরি Dil- নজরোं Dil. ने দিল কা Exactly, Dil Le Lo Hamra. Now the thing is, can she be called a bimbo in the film? In today's terms. Absolutely, so. absolutely. I thought যদি মেডিকেল বলো। টক্সিক হ্যাঁ, আমি if তো we সেটাই বলছি। say Maddie is toxic, I think she can be called a bimbo. ভাই এত সুন্দর দেখতে, and she's educated as well in the film. She works at a private firm in a big company at the end of the film. But she's dumb as man.
হ্যাঁ, আই মিন ফেমিনিস্টদের যদি সিরিয়াসলি সিনেমাটায় কোনো ইস্যু নিতেই হয়, মেয়েদেরকে কোথাও ছোট করে দেখানো হয়েছে এরকম টাইপের কথা বলতেই হয়, যে ওর ক্যারেক্টারটা লিখেছে তাকে যে খিস্তি করে আসুক, ম্যাডিকে ছেড়ে দিক, আমরা ছেলেরা বুঝে নেবো, এবার আমাদের চ্যাম্পিয়ন, কোনো কথা হবে না। তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকে। আমরা চেষ্টা করেছিলাম ছোট করে করার, কিন্তু অবভিয়াসলি আমরা একটু ইমোশন মে তোরা ব্যাগ গে। তো ঠিক আছে, যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট করে আরও স্টেডিয়ামের রিক্যাপ, নস্টালজিয়া, নস্টালজিয়া বেট যা বলবেন আপনারা, সেরকম একটা ছিল। কিন্তু আমাদের উই হ্যাড আ লট অফ ফান। আমরা এই ধরনের আরো অনেক ধরনের পুরনো যে সিনেমাগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের বেশ কিছু আইডিয়াস আছে। আমরা আমাদের সামনে রণবীরের জন্মদিন আসছে, সেটা নিয়ে আমাদের একটা কিছু বানানোর ইচ্ছে আছে। আমরা রিসেন্ট যে রাইজ হচ্ছে আমাদের রাজকুমার রাওয়ের, রেঞ্জ অফ রাজকুমার বলে আমরা একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে আমাদের। তো এইসব নিয়ে আমরা বলিউডের অন্যান্য দিকগুলো আরো তুলে দেখতে চাই, এবং সঙ্গে বাংলা সিনেমার যে আগামী যে কাজকর্মগুলো আসতে চলেছে, খাদানেরটা আপনারা প্রচন্ড আমাদের ভালোবাসা দিয়েছেন, খুব ভালো লাগলো। এইভাবে আমরা আরো কাজ করতে চাই। আপনারা যদি স্পেসিফিক্যালি আমাদের কাছ থেকে কিছু দেখতে চান, আমাদের অবশ্যই কমেন্টসে বলবেন, এবং কমেন্টসে আপনারা এটাও জানান যে আপনাদের কি মনে হয়, আর এই স্টেডিয়ামটা টক্সিক ছিল, ম্যাডি একজন টক্সিক পার্সন, নাকি হি ইজ জাস্ট আ গাই হু হ্যাজ ফলেন হেড ওভার হিলস গার্ল। ঠিক আছে, তো এই জিনিসটা আপনাদের বলতে হবে যে এটা প্রবলেম্যাটিক না এটা জাস্ট রোমান্টিক। আপনারা কমেন্টসে আপনাদের জানান। আমি ছিলাম, আমার সাথে ছিল শুভ। শুভ, থ্যাংক ইউ থাকার জন্য। নমস্কার।